ইরানের সঙ্গে সামনাসামনি 40 দিনের যুদ্ধে পরাজিত হয়ে যে আমেরিকান নামক সাম্রাজ্যবাদের যে কফিন ইরান তৈরি করে দিয়েছিল, সেই কফিনের শেষ পেরেক আজ ঠোকা হয়ে গেছে অবরোধের প্রথম দিনেই। যে জাহাজটি এখান থেকে বেরিয়ে গেছে চীনের উদ্দেশ্যে, সেই জাহাজটির নাম রিচ স্টার। হরমুজ প্রণালী অবরোধ করার জন্যে আমেরিকা বিশাল আয়োজন করেছিল। তার বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন এবং সেই সাথে আরও 10-12টা নাকি 15টা ডেস্ট্রয়ার, বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ এবং শত শত কোটি টন ওজনের এই জাহাজগুলো হরমুজ প্রণালীর ঠিক বাইরে মোতায়েন করে রেখেছিল এবং বিশাল এক দুর্ভেদ্য দেয়াল গড়ে তুলেছিল যে এখান থেকে কোনো তেল ট্যাঙ্কার, কোনো বাণিজ্যিক জাহাজ বেরিয়ে যেতে পারবে না। সেজন্য শত শত ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, আরও নানান ধরনের অস্ত্র এখানে মোতায়েন করে রেখেছে যে কোনো জাহাজ এখান থেকে পার হতে গেলেই সেটিকে আটকে দেবে, সেটির উপর হামলা চালাবে, সেটির পথ রোধ করবে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে আজই এই অবরোধ আরোপের প্রথম দিনই চীনের উদ্দেশ্যে ইরানের বন্দর থেকে তেল নিয়ে বিশাল এক তেল ট্যাঙ্কার বেরিয়ে গেছে এই আমেরিকান দুর্ভেদ্য দেয়ালের ভেতর দিয়ে। আমেরিকার যুদ্ধজাহাজ থেকে তাকিয়ে তাকিয়ে দেখেছে, কারণ ওয়াশিংটন থেকে কোনো জেনারেল এই তেল ট্যাঙ্কারে হামলা চালানোর অনুমতি দেয়নি, দিতে পারেনি। তার মানে হচ্ছে আমেরিকা 40 দিনের যুদ্ধে ইরানের ভূমিতে, ইরানের সঙ্গে সামনাসামনি 40 দিনের যুদ্ধে পরাজিত হয়ে যে আমেরিকান নামক সাম্রাজ্যবাদের যে কফিন ইরান তৈরি করে দিয়েছিল, সেই কফিনের শেষ পেরেক আজ ঠোকা হয়ে গেছে অবরোধের প্রথম দিনেই। যে জাহাজটি এখান থেকে বেরিয়ে গেছে চীনের উদ্দেশ্যে, সেই জাহাজটির নাম রিচ স্টার। এবং এই জাহাজ বেরিয়ে যাওয়ার মাধ্যমে আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে যে তোমার সামরিক শক্তি, তোমার হম্বিতম্বি, তোমার হলিউডি ভাব সব আমরা শেষ করে দিলাম। ইরান একটি সভ্যতা কয়েক হাজার বছরের, চীন আর একটি সভ্যতা কয়েক হাজার বছরের, আর আমেরিকার বয়স মাত্র 250 বছর, ইসরায়েলের বয়স 79 বছর, আর 1 বছর বাকি আছে 80 বছর হতে। তারা এসেছে দুটি সভ্যতার বিরুদ্ধে খেলতে। চীনের সঙ্গে সরাসরি আমেরিকা যুদ্ধ করেনি, চীন এই যুদ্ধের ধারে কাছে নেই, কিন্তু চীনের সভ্যতা থেকে মস্তিষ্ক রয়েছে সভ্যতা, ইরানের মস্তিষ্কে রয়েছে সভ্যতা। তারা সেটি দিয়ে আমেরিকাকে কবজা করছে একটু একটু করে, নীরবে নিভৃতে, সেই সজারুর মতন। সজারু, শিয়াল যখন ভেংচি কাটে, এদিক থেকে ভেংচি কাটে, ওদিক থেকে ভেংচি কাটে, ভয় দেখায়, খেয়ে ফেলবো, মেরে ফেলবো, উপড়ে ফেলবো, সজারু চুপ করে বসে থাকে। তুমি আসো বাবা, আমি তোমাকে দেখিয়ে দেব। যখন কাছে আসে সজারু তার কাঁটাগুলি বিছিয়ে দেয়, শিয়ালের আর কিছুই করার থাকে না। ইরান মুখে কথা বলে না, কথা মুখে খুব কম বলে, কিন্তু বাস্তবে একের পর এক দেখিয়ে দিয়েছে যে মার্কিন সাম্রাজ্যবাদ নামক যে হলিউডি হুমকি, যেটার মাধ্যমে আমরা ভয় পেতাম, আপনি আমি, বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশ যে একটু হুমকি দিলেই কাত হয়ে পড়তো, সেই হুমকির আসলেই কোনো কার্যকারিতা নেই। তাদের শক্তি হচ্ছে ছোট জগন্নাথ, তারা হচ্ছে কাগজে বাঘ, সেটি আরেকবার প্রমাণিত হলো। এই যে সাগর থেকে চীনা তেলবাহী ট্যাঙ্কারটি চলে গেল, প্রশ্ন করতে পারেন যে আমেরিকা কেন চেয়ে চেয়ে দেখল? দুটি কারণ, একটি হচ্ছে সামরিক, দ্বিতীয়টি হচ্ছে অর্থনৈতিক। সামরিক কারণ কি? কারণ হচ্ছে ইরানের এই যে আমেরিকা যে দুর্ভেদ্য দেয়াল তৈরি করেছে হরমুজ প্রণালীর চারপাশে, তার 15টি যুদ্ধ জাহাজ দিয়ে, এগুলি ইরান সীমান্ত থেকে এখন মাত্র 200 বা 250 কিলোমিটার দূরে অবস্থান করছে, 150-200 কিলোমিটার দূরে। এর প্রত্যেকটি যুদ্ধ জাহাজ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে, প্রত্যেকটি যুদ্ধ জাহাজ ইরানের ড্রোনের আওতায় রয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন যে কী পরিমাণ কারিশমা দেখাতে পারে সেটি গত 40 দিনে প্রমাণিত হয়েছে। আর ইরান হুমকি দিয়েছিল, আমেরিকা যখন আসলো হরমুজ প্রণালী অবরোধ করতে, ইরান হুমকি দিয়েছিল যে 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে, এই যুদ্ধ জাহাজগুলো যদি ইরান সীমান্তের কাছাকাছি এসে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিতে যায়,
অর্থাৎ এখান থেকে যে জাহাজ চলাচল করবে সেই জাহাজ যদি আটকাতে যায় তখন সেটিকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে ধরে নেবে ইরান। ইরান বলেনি আমি হামলা করব, কিন্তু আপনি যখন আপনার শত্রুপক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে ধরে নেবেন তখন আপনিও যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন, অর্থাৎ আমি সেখানে হামলা চালাবো। মার্কিন যুদ্ধ জাহাজগুলো সেই ঝুঁকিতে যেতে চায়নি। তাহলে হুমকি কেন দিয়েছিল? হুমকি দিয়েছিল ওই যে হলিউডি কালচারের কথা বললাম, যে হলিউডি ভাবের কারণে, যে হলিউডের মুভিগুলো দেখিয়ে আমাদেরকে এতদিন ভয়ে ধরিয়ে রাখা হয়েছে যে আমেরিকার শক্তির সামনে দাঁড়াতে এসো না, তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবে। সে ভেবেছিল যে এই অবরোধের হুমকির ভয়ে কোনো জাহাজ চলাচল করবে না এবং ইরান শেষ পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দিতে বাধ্য হবে। তুমি কার সামনে কথা বলছো তুমি জানো না। আমার এক বন্ধু জাহাজের ক্যাপ্টেন, সে এখন অস্ট্রেলিয়া সিঙ্গাপুর রুটে আছে তার জাহাজ। আমি তাকে ফোন করেছিলাম যে তুমি কোথায় আছো, ঢাকায় থাকলে আসো একটু কথা বলি। সে বলল আমি ঢাকায় দেশে ফিরবো এপ্রিলের শেষ নাগাদ। তো সে বলল যে হরমুজ প্রণালীতে সে বারবার যাতায়াত করেছে। তুহিন নামের আমার সেই বন্ধু, সে বলছে যে আমি হরমুজ প্রণালী দিয়ে বহুবার যাতায়াত করেছি, ওখান থেকে আসা যাওয়ার সময়ে ইরান যা বলবে তাই করতে হবে। যখন শান্তির সময় ছিল তখনও ওখানে প্রত্যেকটা জাহাজকে ইরানের অনুমতি নিয়ে চলাচল করতে হতো এবং ইরান বহুদিন ধরে এখানে গেম মানে ওয়ার গেম করে রেখেছে। খসড়া যে খেলা, সেই খেলা খেলে রেখেছে। ইরান জানে যে কোনো মুহূর্তে আমি আক্রান্ত হতে পারি, কারণ আমেরিকা ইসরায়েল হচ্ছে আমার শত্রু। আর ইরান ঘোষণা দিয়েই রেখেছিল যে এখানে আমার সঙ্গে খেলতে আসলে আমি প্রথমেই হরমুজ প্রণালীটা বন্ধ করে দেব। তো আমার সেই বন্ধু বলছে যে এখান থেকে যাওয়ার সময় দেখা যায় হাতের ডানে, হরমুজ প্রণালী দিয়ে ঢোকার সময় হাতের ডানে হচ্ছে ইরান, বামে হচ্ছে ওমান। বলছে হাতের ডানে যে ইরান, এখানে কয়েক কিলোমিটার উঁচু পাহাড় রয়েছে এবং পাহাড়ের কোনো কোনো জায়গায় ফাঁকা, কোনো কোনো জায়গায় জঙ্গল রয়েছে। এই পাহাড়ের 2-3 কিলোমিটার পাহাড়ের ভেতরে যে কি আছে এটি কেউ জানে না, কিন্তু আমি জানি, ইরানি সংবাদ মাধ্যমের মাধ্যমে অনেকেই জানেন যে এই পাহাড়ের ভিতর কেটে কেটে এর ভিতরে তলায় তলায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন বসিয়ে রাখা হয়েছে, মাইন বসিয়ে রাখা হয়েছে। মাইন কিভাবে? মাইন মানে ক্ষেপণাস্ত্রের ভিতরে স্বল্প পাল্লার, একেবারে 200-300 মিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের সাথে মাইন বসিয়ে রাখা হয়েছে। ওই অনেকটা করি না আমরা, বন্দুক, খেলনা বন্দুকের মতন গুলি করবে, এই গুলির সঙ্গে একটা মাইন গিয়ে জাস্ট সাগরের মধ্যে পড়বে, সাগরের মধ্যে পড়ে মাইনটা ভাসতে থাকবে। এখান থেকে কোনো জাহাজ আসলে সেই জাহাজ ধ্বংস হয়ে যাবে। তার মানে ইরান যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল। হ্যাঁ, ইরানকে যদি হামলা করা না হতো ইরান কোনো দিন এই শক্তিগুলো ব্যবহার করতো না। আপনাকে যুদ্ধের জন্য, আপনার চারপাশে যখন শত্রু, তখন আপনাকে চেতনা দিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন না। চেতনা বিক্রি করে কোনো দিন আত্মরক্ষা করা যায় না। চেতিয়াকে হস্তান্তর করে চাহিয়ে চাহিয়ে আপনি আপনার দাবি আদায় করতে পারবেন না। আপনাকে আপনার শত্রুর বিরুদ্ধে শক্তিমত্তার মাধ্যমে টিকে থাকার সেই শক্তি অর্জন করতে হবে। আপনি আপনার হাতের সমস্ত অস্ত্র সমর্পণ করে দিয়ে আলোচনা টেবিলে চুক্তি করবেন আর সেই চুক্তি প্রতিপক্ষ মেনে চলবে, কখনো হবে না। আলোচনার টেবিলে আপনি সেই চুক্তিতে স্বাক্ষর করাতে বাধ্য করতে পারবেন আপনার শত্রুকে, যে চুক্তিটি আপনি যুদ্ধের ময়দানে অর্জন করেছেন। ইরান 40 দিনের যুদ্ধে যা অর্জন করেছে সেই ফলাফল সে ইসলামাবাদ আলোচনায় অর্জন করতে চেয়েছিল এবং সেই অর্জন ইরান করতে পারবে। আমেরিকা সেখানে আসবে, মনে রাখবেন যে সেখানে আমেরিকা আসবে, কারণ যুদ্ধের ময়দানে আমেরিকা পরাজিত হয়েছে ইরানের কাছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শনিবার সারা রাত আলোচনা শেষে রোববার সকালে যখন এখান থেকে চলে যায়, তখন সে বলে যায় যে আলোচনা ব্যর্থ হয়েছে, ইরান আমাদের দাবি মেনে নিচ্ছে না, আমরা চললাম, এই আলোচনায় কোনো ফল হবে না। ভাবটা এরকম যে ওই যে আপনি দোকানে কিছু কিনতে গেলে একটু দামাদামি করেন, বলেন যে এই টাকা দিলে দাও, নইলে চলে গেলাম। তো জেডি ভ্যান্স চলে যাচ্ছিল আর পেছন তাকাচ্ছিল যে দেখি ইরান ডাকে কিনা। এটি আমার কল্পনাপ্রসূত কোনো ধারণা না, কারণ আজই জেডি ভ্যান্স বলেছে যে ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে একটা সমাধানে পৌঁছা সম্ভব। তো এখন কেন বলছো 2 দিন পরে? তার মানে হচ্ছে ওই দিনও তুমি জানতে যে তোমাকে ফিরে আসতে হবে আলোচনায়, কিন্তু তুমি একটা ভাব নিয়েছিলে, ওই আবার হলিউডি কালচার, ভেবেছিলে যে হলিউডি হুমকি দেখিয়ে
আমি ইরানকে মেনে নিতে বাধ্য করতে পারবো। ইরান আমার পেছন থেকে আমার জামা টেনে ধরবে যে ভাই বাবারে আসরে তোমার সাথে আমি একটা চুক্তি করি। কোনো দিনও না। ইরানকে তুমি চিনতে পারোনি। ইরান কষ্ট সহ্য করা জাতি, ইরান কারবালার চেতনা ধারণ করা জাতি। ইরান শহীদ হয়ে যাবে, ইরান মরে যাবে, কিন্তু ভাঙবে, কিন্তু মচকাবে না। আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে আবার বলে যে ইরান চুক্তি করার জন্যে ব্যাডলির অর্থ হচ্ছে যে মরিয়া হয়ে উঠেছে। ইরান একেবারে প্রাণান্তকরভাবে চাচ্ছে আমার সঙ্গে চুক্তি করতে। কোথায় ইরান কোনো দিনই বলেনি। এই যে 40 দিনের যুদ্ধ তুমি থামালে, তো তুমি বলেছো যে আসো আলোচনা করি, চুক্তি করি। পাকিস্তানের পায়ে পড়েছো, শাহবাজ শরীফের পায়ে ধরেছো যে বাবারে ইরানকে থামাও। শাহবাজ শরীফ বলেছে ইরান তুমি থামো। ইরান বলেছে যে আমি তখনই থামবো যখন আমার শর্ত মেনে নিয়ে সে আলোচনায় বসতে রাজি হবে। তার 15 শর্ত শেষ এবং ইরানের 10টি শর্ত মেনে নিয়ে যুদ্ধ বন্ধ হয়েছে। ট্রাম্প এখন বলছে যে ইরান আবার চুক্তি চায়। ইরান চুক্তি চায় না, তোর চুক্তির দরকার। তোর চুক্তি করতে হলে ইরানের শর্ত মেনে নিয়ে এখানে আসবি। আবার যদি ইসলামাবাদে আলোচনা হয় বা অন্য কোথাও আলোচনা হয়, ইরানের শর্তের কাছে আত্মসমর্পণ করে আসতে হবে। ইরানের দাবি কি? 1 নম্বর দাবি হচ্ছে ইরানকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। আজকে ইরান সরকারের মুখপাত্র তিনি ঘোষণা করেছেন যে আমাদের এই যুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষ ক্ষতি হয়েছে $270 বিলিয়ন। $270 বিলিয়ন কম টাকা নয়। এটি আমাদেরকে দিতে হবে এবং এটি দিয়ে তোমরা এখান থেকে যাবে। 1 নম্বর দাবি ক্ষতিপূরণ। 2 নম্বর হচ্ছে আর কোনো দিন ইরানের উপরে আগ্রাসন চালাতে পারবে না। 3 নম্বর হরমুজ প্রণালী আমার নিয়ন্ত্রণে থাকবে। যত চুক্তি হোক ইরান আর কোনো দিন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না। 2টি ঘটনা ঘটবে। হয় ইরান টোটালি এটি বন্ধ করে রাখবে, যার কারণে আন্তর্জাতিক বাজারে সমস্যা হবে এবং সবার চাইতে বেশি আমেরিকার অর্থনীতি ধসে পড়বে। 2 নম্বর হচ্ছে যাতায়াত করতে দেব, যদি সমঝোতায় আসো তখন যাতায়াত করতে দেব, আমাকে টোল দিয়ে যেতে হবে। সেটিকে তুমি চাঁদাবাজি বলো আর যা বলো। আর যদি আমার সঙ্গে চুক্তি না করো তাহলে এখান থেকে চাঁদা দিয়েও তুমি যেতে পারবে না। এই জন্য এখন আমেরিকার চুক্তি দরকার। তাহলে ইরানের এই যে দাবিগুলো, এর আরেকটি হচ্ছে ইরানকে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পালন করতে দিতে হবে। ইরানের উপরে গত 47 বছর ধরে যে নিষেধাজ্ঞাগুলো দিয়ে রেখেছিলে, প্রত্যেকটা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। আর এখান থেকে ঘাঁটি গুটিয়ে নিতে হবে এবং ঘাঁটি আমেরিকা গোটাতে হবেই। এই যে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে যত আমেরিকান ঘাঁটি আছে এগুলো মোটামুটি ধ্বংস। নতুন করে এখানে ঘাঁটি আর ইরান এখানে করতে দেবে না, এখান থেকে চলে যেতে হবে। আমেরিকাকে 2টি অপশনের একটি বেছে নিতে হবে। হয় তার অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যাওয়া সহ্য করতে হবে, অথবা এখান থেকে সামরিক ঘাঁটি গুটিয়ে নিতে হবে। অর্থনীতি বাঁচাবা নাকি ঘাঁটি বাঁচাবা? তাকে অর্থনীতি বাঁচাতে হলে এখান থেকে ঘাঁটি গুটিয়ে নিতে হবে। এবং আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে তার ঘাঁটি গুটিয়ে নেওয়ার পর এই যে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত এভাবে এসে ইরানের পায়ে পড়বে। বাবারে ভুল হয়ে গেছে, আমেরিকান ঘাঁটি আমরা এখানে করতে দিই, আমরা ভুল করেছি, মাপ চাই, আসো এবার আমরা সমঝোতা করি, আমরা মিলেমিশে থাকি। তো ইরান তো গত 2-3 দশক ধরে, 30 বছর ধরে ইরান বলছে যে আমেরিকাকে এখানে তোমরা ঘাঁটি করতে দিও না, এগুলো তারাও এখানে নিরাপত্তাহীনতা তৈরি করবে। এরা তোমাদেরকে নিরাপত্তা দিতে পারবে না। সেই ঘটনায় এই 40 দিনের যুদ্ধে প্রমাণিত হয়েছে ওরা নিরাপত্তা দিতে পারেনি। এবং ইরান একথাও বলেছিল যে তোমরা পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ নামের এই যে জিসিসি যে সংস্থাটি আছে থাকুক, আরব লীগ নামক যেটা আছে ওটাও থাকুক, কিন্তু আমিও যেহেতু এখানে আছি, আমি আরব না কিন্তু আমি যেখানে এই অঞ্চলে আছি, একটা শক্তিশালী দেশ, আমাকে সাথে নিয়ে তোমরা আসো, আমরা সবাই মিলে একটা সংগঠন গড়ে তুলি, এই অঞ্চলের নিরাপত্তা আমরাই দেব, অন্য কারো দরকার হবে না। এই কথা তো ইরান 30 বছর ধরে বলে আসছে, শোনোনি? এখন ইরানের উপরে তোমাদের ঘাঁটি ব্যবহার করে ইরানের উপরে হামলা হয়েছে, তোমাদের বাপ দাদা তারা হামলা করেছে, এখন তোমরা বাধ্য হয়ে এখানে ইরানের সঙ্গে চুক্তি করতে এসেছো এবং সেই ঘটনা ঘটবে খুব শিগগিরই। আমেরিকা এখান থেকে পাত্তারি গোটাবে, আরব দেশগুলো ইরানের সঙ্গে চুক্তি করতে বাধ্য হবে। যারা ভেবেছিলেন যে এইসব আরব দেশের সাথে ইরানের সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে গেল, কোনোভাবেই না, কারণ এই আরব দেশগুলো তাদের নিরাপত্তার স্বার্থে ইরানের সঙ্গে চুক্তি করতে বাধ্য হবে। আমেরিকা করবে আগে চুক্তি, এরপরে আসবে এরা চুক্তি করতে। আর আমেরিকার পেট্রোডলারের যে ভাবমূর্তি ছিল সেটি এই যুদ্ধের মাধ্যমে খতম হয়ে গেল। কিভাবে? আমেরিকার আইন আছে, আমেরিকা এখানে হুমকি দিয়ে, ওই যে হলিউডি হুমকি, সেটি দিয়ে বলেছিল যে তেল বিক্রি হবে শুধুমাত্র ডলারে।
আমেরিকার ডলারের যে বিশ্বের শক্তিশালী মুদ্রার দুটি কারণ। একটি হচ্ছে যে আপনি ইন্ডিয়া থেকে সুতা আমদানি করবেন, একটা চুক্তি করতে হবে, এলসি করতে হবে, সেটি কোথায়? আমেরিকার ব্যাংকে এই ট্রানজ্যাকশনটা হবে, আমেরিকার ব্যাংক এখান থেকে অটো প্রক্রিয়ায় ডলার কেটে নেবে এবং এই চুক্তিটা হতে হবে ডলারে, অন্য কোনো মুদ্রায় নয়। এভাবে আমেরিকা হাজার হাজার কোটি ডলার ইনকাম করছে। আরেকটি হচ্ছে ডলারে বিক্রি হতে হবে তেল, যেটাকে বলা হচ্ছে পেট্রোডলার। তেল বিক্রি করতে হবে ডলারে। তো ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বলেছিলেন যে ডলারে আর তেল বিক্রি করব না, অন্য মুদ্রায় করব। সাদ্দামকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তাকে ফাঁসি দেওয়া হয়েছে তো ওই কারণে। কিন্তু এইবার যে বলবে ডলারে তেল বিক্রি হবে না, সে হচ্ছে ইরান। ইরান কি জিনিস 40 দিনে বাবা ট্রাম্প তুমি বুঝে গিয়েছো। ইরান বলবে যে এই যে হরমুজ প্রণালী দিয়ে যে ট্যাঙ্কারগুলোতে তেল যাবে, প্রত্যেককে বলবে, জিজ্ঞেস করবে এখানে আসার পরে কোন মুদ্রায় তেল কিনে নিয়ে যাচ্ছ, বলে ডলারে। এই জাহাজ যাবে না, ফেরত নিয়ে গিয়ে এই কাগজপত্র সব ঠিকঠাক করে অন্য মুদ্রায় কেনো, তুমি তোমার মুদ্রায় কেনো, নইলে চীনা মুদ্রা ইউয়ানে কেনো, নইলে আমার মুদ্রা রিয়ালে কেনো, তারপরে এই জাহাজ এখান থেকে যাবে। এর আগে সে হুঁশিয়ার করবে, সবাইকে বলে দেবে যে ডলারে যদি তেল কেনো তাহলে হরমুজ প্রণালী দিয়ে কোনো তেল যাবে না। আমেরিকা কতভাবে আটকে গেছে এখানে, এবং এই ট্রাম্পকে প্রেসিডেন্ট করে মার্কিন জনগণ কি পরিমাণ ভুল করেছে এবার তারা টের পাবে। এরকম একটা পাগল লম্পট দুশ্চরিত্র যে ইরানের মতো একটা সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার হুমকি দেখায় এবং ইরানিদেরকে বলে বাস্টার্ড। আমরা কথা বলার সময় অনেক সময় ভুল করে বলে ফেলি, একটা স্লিপ অফ টাং বলা হয়, যে ওই শব্দটা ভুল করে বেরিয়ে গেছে। আপনি যখন বলবেন পরে জিজ্ঞেস করে যে ভাই আপনি এটা কেন বললেন, তখন আপনি বলবেন যে বাবা বলতে গিয়ে ভুল হয়ে গেছে। কিন্তু ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছে বাস্টার্ড শব্দটি। সাংবাদিক পরের দিন প্রশ্ন করেছে আপনি কি ইরানকে বাস্টার্ড বলেছেন, সে বলে হ্যাঁ ট্রু, আমি বলেছি। এইরকম একটা দুশ্চরিত্র, এরকম একটা জঘন্য প্রকৃতির লোককে যারা প্রেসিডেন্ট নির্বাচন করেছে তারা কেমন। এখন আমার দর্শকদের মধ্যে দু একজন আমেরিকাতে থাকেন, বলতে পারেন যে আমাদের সবাইকে ধরে একবারে শেষ করে দিলা না, আপনারা ভালো। কিন্তু আমেরিকার জনগণ, আপনারা যাকে নির্বাচিত করেছেন এখান থেকে বোঝা যায় যে আপনারা কি পরিমাণ রাজনীতিবিদ, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুশীল, এগুলোর তীব্র অভাবে ভুগছেন। নেই আপনাদের দেশে। আপনাদের দেশে যদি এই লম্পটের চাইতে, এই জঘন্য লোকটার চাইতে ভালো কোনো চরিত্রের মানুষ থাকতো, ভালো কোনো যোগ্য মানুষ থাকতো, তাহলে তো একে আপনারা প্রেসিডেন্ট বানাতেন না। এইভাবে মার্কিন সাম্রাজ্যবাদের পতন হুট করে হতো না। আরও দীর্ঘদিন একটা ভদ্র সভ্য প্রেসিডেন্ট যদি এখানে থাকতো। এর আগে যেসব প্রেসিডেন্ট ছিল তারা যে খুব ভালো ছিল তা না, কিন্তু তারা কেউ নেতানিয়াহুর আহ্বানে সাড়া দিয়ে ইরানে হামলা করতে রাজি হয়নি। এই বদমাইশ রাজি হয়েছে ইরানে হামলা চালাতে, এবং ইরানে হামলা চালানোর সাথে সাথে যে মার্কিন সাম্রাজ্যবাদ আরও কয়েক দশক ধরে পৃথিবীতে টিকে থাকতে পারত, সেটি খুব অচিরেই সেই মার্কিন সাম্রাজ্যবাদ, পেট্রোডলার এবং মার্কিন অর্থনৈতিক ব্যবস্থার পতন হতে যাচ্ছে। এটি কোনো মানে নিছক কোনো ভবিষ্যৎবাণী নয়, এটি কোনো মানে ভুল কথা নয়, ভুল ধারণা নয়। আমি যেসব কথা বলেছি তার অনেকাংশ অলরেডি বাস্তবায়িত হয়ে গেছে, বাকি যেটি বাকি রয়েছে সেগুলিও বাস্তবায়িত হবে, অচিরেই আপনারা দেখতে পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবারও কথা বলার আশা রইল। আল্লাহ হাফেজ।